বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ইব্রাহিম, লেকচারার ইন কেমিস্ট্রি, মাইলস্টোন কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা বাড়িতে আছো, নিরাপদে আছো। সবাই নিয়মিত পড়ালেখা করবা আর আল্লাহর কাছে অবশ্যই প্রার্থনা করবা যেন আল্লাহ আমাদেরকে এই কঠিন অবস্থা থেকে মুক্তি দান করে। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। আমরা আজকে রসায়নের চতুর্থ অধ্যায়, পর্যায় সারণী অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে প্রথমে আলোচনা করব। আমি কয়েকটি প্রশ্ন বোর্ডে লিখেছি। 1 নম্বর, আইইউপ্যাক কি? সবাই দেখো, ইন্টারন্যাশনাল, ইউতে ইউনিয়ন, পিতে পিওর, এতে অ্যাপ্লাইড এন্ড সিতে কেমিস্ট্রি। তাহলে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, অর্থাৎ আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা, একে সংক্ষেপে আইইউপ্যাক বলে। 2 নম্বর যে জ্ঞানমূলক কোশ্চেনটি আমি লিখেছি, মেন্ডেলিভের পর্যায় সূত্র। মেন্ডেলিভ বলেছেন মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। আধুনিক 3 নম্বর লিখেছি আমি, আধুনিক পর্যায় সূত্র। মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয়। মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয়। আয়নীকরণ শক্তি 4 নম্বর। 4 নম্বর প্রশ্ন আমি লিখেছি, আয়নীকরণ শক্তি কি? আয়নীকরণ শক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। সবাই ক্লাস ওয়ার্ক কপিতে লেখো। তারপরে 5 নম্বর প্রশ্নটি, ইলেকট্রন আসক্তি কি? গ্যাসীয় অবস্থায় কোনো মৌলে 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলে 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত হতে যে শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। 6 নম্বর প্রশ্নটি আমি লিখেছি, তড়িৎ ঋণাত্মকতা কি? সমযোজী যৌগের অণুতে, তাহলে আগে আমাদেরকে সমযোজী যৌগটা একটু বুঝতে হবে। সমযোজী যৌগ হচ্ছে সমযোজী বন্ধনের মাধ্যমে যে যৌগ গঠিত হয়। তাহলে সমযোজী যৌগের অণুতে বন্ধনের ইলেকট্রন দুটি, অর্থাৎ দুটি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠিত হয়। তাহলে দুটি ইলেকট্রন কোন পরমাণু নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। সমযোজী যৌগের অণুতে বন্ধনের ইলেকট্রন দুটিকে কোন পরমাণু নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। সবাই ক্লাস ওয়ার্ক কপিতে প্রশ্ন এবং উত্তরগুলি লেখো। হ্যাঁ শিক্ষার্থীরা, 7 নম্বর প্রশ্ন, অপধাতু কি? যে সকল মৌল কোনো কোনো সময় ধাতুর মতো এবং কোনো কোনো সময় অধাতুর মতো আচরণ করে তাদেরকে অপধাতু বলা হয়। যেমন সিলিকন। সিলিকন একটি অপধাতু, কারণ এটার মধ্যে ধাতুর বৈশিষ্ট্য এবং অধাতুর বৈশিষ্ট্য বিদ্যমান। তাহলে আমি লিখলাম, অপধাতু কি? যে সকল মৌল কোনো কোনো সময় ধাতুর মতো এবং কোনো কোনো সময় অধাতুর মতো আচরণ করে তাদেরকে অপধাতু বলা হয়, যেমন সিলিকন। এবার 8 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, অবস্থান্তর মৌল কি? যেসব ডি ব্লক মৌল, সবাই জানো ডি ব্লক মৌল,
যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলে। তাহলে যেসব ডি ব্লক মৌলের সুস্থিত আয়নে ডি অরবিটাল আংশিকভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। যেসব ডি ব্লক মৌলের সুস্থিত আয়নে ডি অরবিটাল আংশিকভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। 9 নম্বর প্রশ্নটি আমি লিখেছি হ্যালোজেন কি? পর্যায় সারণীর 17 নং গ্রুপের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন, পেনিসিন মৌল সমূহকে হ্যালোজেন বলে। তাহলে আমি আবার বলছি, পর্যায় সারণীর 17 নং গ্রুপের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন ও টেনিসিন মৌলসমূহকে হ্যালোজেন বলে। 10 নম্বর প্রশ্নটি আমি লিখেছি নিষ্ক্রিয় গ্যাস কি? নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে পর্যায় সারণীর গ্রুপ 18 তে অবস্থিত মৌলসমূহকে নিষ্ক্রিয় গ্যাস বলে। এদের নাম হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, অর্গানাসন। তাহলে নিষ্ক্রিয় গ্যাস কি? পর্যায় সারণীতে গ্রুপ 18 তে অবস্থিত মৌলসমূহকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। এদের নাম হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, অর্গানাসন। তাহলে আমি এই চতুর্থ অধ্যায় পর্যায় সারণী থেকে 10টি জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর তোমাদেরকে দিলাম। তোমরা এই প্রশ্ন এবং উত্তরগুলো সবাই ক্লাস আওয়ার কপিতে লিখে মুখস্থ করবা। এইভাবে তুমি আরো অনেক প্রশ্ন তৈরি করতে পারো। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা 10টি জ্ঞানমূলক প্রশ্ন দেওয়ার পরে এখন বহু নির্বাচনী প্রশ্ন দিব আমি। সবাই একটু বোর্ডের দিকে তাকাও। আমি 1 নম্বর লিখেছি পর্যায় সারণীতে কতটি মৌলকে প্রাথমিক মৌল বলা হয়? এখানে 4টা অপশন দেওয়া থাকবে এ বি সি ডি। আমি শুধু উত্তরটা লিখে দিলাম, 84টি মৌলকে প্রাথমিক মৌল বলা হয়। তাহলে সিলভারের পারমাণবিক সংখ্যা কত? এখানে 4টা অপশন থাকবে ক, খ, গ, ঘ। তো আমি এখানে 47, তোমরা জানো। এভাবে পারমাণবিক সংখ্যা দিয়ে বহু নির্বাচনী প্রশ্ন বিভিন্ন রকম হতে পারে। 3 নম্বর প্রশ্নটি আমি লিখেছি পর্যায় সারণীর 5ম পর্যায়ে মৌলের সংখ্যা কতটি? সবাই জানো 1 নম্বর পর্যায়ে মৌলের সংখ্যা, 2 নম্বর পর্যায়ে মৌলের সংখ্যা, 3 নম্বর পর্যায়ে মৌলের সংখ্যা, 4 নম্বর পর্যায়ে মৌলের সংখ্যা। এখানে আমি জাস্ট একটি পর্যায়ে উল্লেখ করে একটি প্রশ্ন করেছি। এইভাবে তোমরা আরো প্রশ্ন তৈরি করতে পারো। তাহলে 5ম পর্যায়ে মৌলের সংখ্যা 18টি। ক্রোমিয়ামের পর্যায় ও গ্রুপ কত? পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় তোমরা জানো। এইভাবে প্রত্যেকটি মৌল এক একটা বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে। যেমন আমি ক্রোমিয়াম দিয়েছি, তাহলে ক্রোমিয়াম হচ্ছে পর্যায় সারণীর পর্যায় 4 এবং গ্রুপ 6 এর অন্তর্ভুক্ত। পর্যায় সারণীতে ফসফরাসের অবস্থান কোন গ্রুপে? তাহলে সবাই পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করা জানো। তাহলে এইভাবে অবজেক্টিভ আসতে পারে। তাহলে গ্রুপ 15। কোনটির ডি অরবিটাল অর্ধপূর্ণ? ডি অরবিটালে আমরা জানি সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকে। তাহলে 10 থাকলে পরিপূর্ণ, আর যদি 5 থাকে তাহলে অর্ধপূর্ণ। তাহলে ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখতে পাই তাহলে দেখা যাবে ডিতে 5টি ইলেকট্রন বিদ্যমান। এই কারণে ম্যাঙ্গানিজের ডি অরবিটাল অর্ধপূর্ণ। আয়রন কি ধরনের মৌল? আমি জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে দিয়েছি অবস্থান্তর মৌল কাকে বলে? যে সমস্ত ডি ব্লক মৌলের সুস্থিত আয়নে আংশিকভাবে পূর্ণ ডি অরবিটাল থাকে তাকে অবস্থান্তর মৌল বলে। তাহলে আয়রন একটি অবস্থান্তর মৌল। পর্যায় সারণীতে মুদ্রা ধাতুর অবস্থান কোন গ্রুপে? আমরা জানি পর্যায় সারণীতে মুদ্রা ধাতু 11 নং গ্রুপের অন্তর্ভুক্ত। 11 নং গ্রুপে 4টি মৌল আছে, এর মধ্যে 3টি মৌলকে মুদ্রা ধাতু বলে। তারপরে নিচের কোন মৌলটি ক্ষার ধাতু? আমরা জানি পর্যায় সারণীর গ্রুপ 1 হাইড্রোজেন ব্যতীত বাকি মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয়। তোমরা সবগুলি নাম জানো। সেখানে রুবিডিয়াম, এখানে অপশন দেওয়া থাকবে, অপশনের মধ্যে তোমরা রুবিডিয়াম পাবে, সেটা আনসার দেবে। নিচের কোন মৌলটি মৃৎ ক্ষার ধাতু? একইভাবে আমরা জানি পর্যায় সারণীর গ্রুপ 2 এর মৌলসমূহকে মৃৎ ক্ষার ধাতু বলা হয়। তো এখানে অপশন দেওয়া থাকবে, তোমরা সবগুলো ধাতুর নাম জানো, 6টি ধাতু আছে।
সেখানে বেরিয়াম আছে, সেটি মিথ্যা আকার। পর্যায় সারণীতে মৌলের পর্যাবৃত্ত ধর্ম বাম থেকে ডানে বৃদ্ধি পায়। আমরা জানি পর্যায় সারণীতে একই পর্যায়ে বাম থেকে ডানে পরমাণুর আকার ছোট হয়, কিন্তু আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। তাহলে এখানে আনসার তিনটাই হবে। এইভাবে প্রশ্ন এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন থাকে। নিচের কোনটি সঠিক? 1 3 1 2 2 3 1 2 3, এখানে তিনটাই সঠিক। তাহলে ঘ হচ্ছে তোমাদের উত্তর। শিক্ষার্থীরা, আমরা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করতেছিলাম। আমি অলরেডি 11টি বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছি। এখন 12 নম্বর প্রশ্নটি দেখো সবাই। আধুনিক পর্যায় সূত্র আবিষ্কৃত হয় কত সালে? 1869 সালে। তারপরে 16 নং গ্রুপের মৌলের অক্সাইড কোনটি? এখন আগে তোমাদেরকে 16 নং গ্রুপের মৌলসমূহের নাম জানতে হবে। যেমন 16 নং গ্রুপে সালফার আছে, সালফারের সাথে অক্সাইড হলে সালফার ডাইঅক্সাইড। এখানে এভাবে 4টি অপশন দেওয়া থাকবে। তোমরা সালফার সাথে অক্সিজেন, সালফার হচ্ছে 16 নং গ্রুপের মৌল, এর সাথে অক্সিজেন যুক্ত হলে অক্সাইড হবে, এই জন্য এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। ল্যাভোসিয়ে কতটি মৌল নিয়ে চক তৈরি করেছিলেন? ল্যাভোসিয়ে একজন সায়েন্টিস্ট, তিনি পর্যায় সারণী নিয়ে গবেষণা করে একটি চক তৈরি করেছেন। কতটি মৌল নিয়ে? 33টি মৌল। আইইউপ্যাক কর্তৃক স্বীকৃত মৌলের সংখ্যা কতটি? আইইউপ্যাক কর্তৃক স্বীকৃত মৌলের সংখ্যা আইইউপ্যাক কর্তৃক স্বীকৃত মৌলের সংখ্যা 118টি। আমি আইইউপ্যাক বলেছি, আইইউপ্যাক হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তাহলে আইইউপ্যাক কর্তৃক স্বীকৃত মৌলের সংখ্যা এই পর্যন্ত 118টি। পর্যায় সারণীর 3 নং গ্রুপে কয়টি মৌল বিদ্যমান? তোমরা জানো পর্যায় সারণীর কোন গ্রুপে কতটি মৌল আছে। এভাবে অবজেক্টিভ আসতে পারে। কোন একটা গ্রুপ উল্লেখ করে বলবে যে কতটি মৌল বিদ্যমান। তাহলে আমি 3 নং গ্রুপ উল্লেখ করে বললাম এখানে 32টি মৌল বিদ্যমান। কোন মৌলটি ধাতু এবং অধাতু দুটি বৈশিষ্ট্য বহন করে? সিলিকন। একে অপধাতু বলে, অর্থাৎ এর মধ্যে দুটি বৈশিষ্ট্য আছে, ধাতুর বৈশিষ্ট্য বিদ্যমান, অধাতুর বৈশিষ্ট্য বিদ্যমান। পারমাণবিক আকারের সঠিক ক্রম কোনটি? এভাবে 4টি ক্রম দেওয়া থাকবে। যেমন আমি তৃতীয় পর্যায়ের মৌলসমূহ লিখেছি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ছোট হয়। তাহলে এখানে সবচেয়ে বড় হচ্ছে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন। মুদ্রা ধাতু কোনটি? পর্যায় সারণীর গ্রুপ 11 মৌলসমূহকে 3টিকে মুদ্রা ধাতু বলে। এর মধ্যে এটা হচ্ছে গোল্ড, AU। তাহলে একে মুদ্রা ধাতু বলে। এখানে অপশন দেওয়া থাকবে, তোমার জানা থাকলে উত্তর দিতে পারো। কোনটি এক পরমাণু গ্যাস? যেমন হিলিয়াম, আমরা জানি যেমন হাইড্রোজেন দ্বিপরমাণু, ক্লোরিন দ্বিপরমাণু, অক্সিজেন দ্বিপরমাণু। কিন্তু হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলো হচ্ছে দ্বিপরমাণু গ্যাস, কিন্তু এক পরমাণু গ্যাস হচ্ছে হিলিয়াম। তাহলে আমরা আজকে 10টি জ্ঞানমূলক প্রশ্ন এবং 20টি বহু নির্বাচনী প্রশ্ন দিলাম। এইভাবে তোমরা আরো অনেক প্রশ্ন তৈরি করতে পারবে। তাহলে এই পর্যায় সারণী অধ্যায়ে সামনে পরীক্ষা আছে, সবাই এভাবে প্রশ্ন তৈরি করে উত্তরগুলো মুখস্থ করবে। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।